শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। জামায়াত ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল তাদের কিছু কর্মসূচি নিয়ে মাঠে আছে এবং তার মধ্যে রাজনৈতিক দল নিষিদ্ধ, পিআর, জুলাই সনদের আইনি ভিত্তি, এইসব বিষয়গুলো রয়েছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কীভাবে নিশ্চিত হবে সেই বিষয়টিও রয়েছে। সেই সব বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি রাজনৈতিক দলের নিষিদ্ধ, পক্ষে বিপক্ষে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী এবং আমাদের সাথে রয়েছেন জি9-এর সাধারণ সম্পাদক ডক্টর শাখাত হোসেন সায়ন্ত। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব, ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। জুলাই হত্যার নির্দেশদাতাদের শাস্তি চান মাহমুদুর রহমান। পিআর নিয়ে কয়েকটি দলের আন্দোলন কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বিএনপি, দলটিকে আলোচনায় বসার আহ্বান জামায়াত ইসলামীর। ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 4-এ কেন ফিরিয়ে দেওয়া হবে না, হাইকোর্টের রুল। আসর পুনর্বিন্যাসের প্রতিবাদে শনিবার সড়ক পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত। সার সংকট ও আমদানিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ অর্থ উপদেষ্টার। স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ। ধর্ম আলাদা হলেও বাংলাদেশ সবার, ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্ম পালনের পরিবেশ সৃষ্টির আহ্বান। এবং প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নেয়ার আহ্বান ইসলামী দলগুলোর, নইলে আন্দোলনের হুঁশিয়ারি। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলাম, আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। প্রথমেই ডক্টর শাখাত হোসেন সায়ন্ত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়ে রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে বিপক্ষে, যেমনটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, বেশ কিছু রাজনৈতিক দল জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলো বিশেষ করে, এবং আজকে জাকপাও যুক্ত হয়েছে দেখলাম, যে 7 দফা দাবি বা বেশ কিছু দাবি দেওয়া নিয়ে। এর মধ্যে প্রধানতম যে দাবিগুলো, তার মধ্যে পিআর রয়েছে, রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিপক্ষেও কথাবার্তা রয়েছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। প্রথমেই শুরু করবেন রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে বিপক্ষের বিষয়টি দিয়েই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে আলোচনার রাজ্জাকী ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। দেখেন, রাজনৈতিক দল তো নিষিদ্ধ হবার মতো কাজ করলে নিষিদ্ধ হতেই পারে, কিন্তু এই নিষিদ্ধ করার বিষয়টা যদি আদালতের মাধ্যমে হয়, যে সত্যি সত্যি তারা দোষী প্রমাণিত হয় এবং আদালতের রায়ের মাধ্যমে নিষিদ্ধ হয়, তাহলে সেটার ধরন একরকম। আর সরকার যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে, তার ধরন আরেক রকম। যদি মনে করেন যে প্রেশার গ্রুপ বলেন, মব বলেন, রাজনৈতিক চাপ বলেন, এটা প্রয়োগ করে সরকারকে দিয়ে কোনো রাজনৈতিক দলকে কেউ নিষিদ্ধ করাতে চায় এবং সরকার যদি সেই নির্বাহী আদেশে নিষিদ্ধ করে, তাহলে একটা দলকে যখনই এভাবে নিষিদ্ধ করবে, আর একটা দলকেও আর এক উসিলায় নিষিদ্ধ করার চাপ আর এক গ্রুপ দিতে পারে। সব সময়ের ফের মনে করেন, আমি খুব সহজভাবে বলি যে গণ অভ্যুত্থানের সময় গণহত্যায় যারা জড়িত, ডেফিনেটলি তাদের বিচার হবে। ডেফিনেটলি সেই দলের বিরুদ্ধেও অপরাধের সঙ্গে যুক্ত থাকলে দলের বিরুদ্ধে বিচার হতে পারে, সেটা হবে। কিন্তু সেই দল বা তাদের সহযোগী দল বা যে কাউকে যদি নির্বাহী আদেশে আপনি নিষিদ্ধ করেন গণহত্যার অভিযোগে, ঠিক একইভাবে আজকে ধরেন ফেভারেবল টাইম আছে যাদের, তারা এই নিষিদ্ধটা করার দাবি তুলল। কোনো এক সময় এরা আনফেভারেবল টাইমে পড়ল, তখন এদের
জামাত ইসলামের বিরুদ্ধে কোনো একটা পক্ষ আগে আওয়ামী লীগ যেরকম দাবি তুলতো যে তারা ৭১-এর গণহত্যায় জড়িত, তাদের নিষিদ্ধ করতে হবে, জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে, দাবি করতে পারে না। এবং সেই দাবি যারা করবে তারা যদি জোরালো দাবি করে এবং সরকারে যারা থাকবে তারা যদি মনে করে যে হ্যাঁ নিষিদ্ধ করে দিবে, নজির তো আছে, নিষিদ্ধ করে দিবে, আপনি ফিরাতে পারবেন? জামাতকে তো করা হয়েছিল এর আগে, জামাতকে করা হয়েছিল, সেটা টিকাতে পেরেছে? গণ অভ্যুত্থানের কয়দিন আগে, 2 দিন 3 দিন আগে জামাতকে নিষিদ্ধ করেছিল। এর আগে যে বহু বছর ধরে জামাতের ব্যাপারে বিভিন্ন গোষ্ঠীর চাপ ছিল, শেখ হাসিনার মতো একজন ফ্যাসিবাদ এবং অত্যন্ত নিকৃষ্ট স্বৈরাচার নিষিদ্ধ করেছিল জামাতকে? করে নাই তো। জামাতের নিবন্ধন বাতিল হয়েছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে নাই, আদালতে বিচারাধীন ছিল। ঠিক একইভাবে এখন আপনি আওয়ামী লীগের প্রশ্নে, তবু আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা কোন প্রেক্ষাপটে? রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে সেই মোটিভ থেকে না। এইখানে যখন গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে, তাহলে সেই বিচারে যারা সাক্ষী এবং বাদী তাদের নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ছে আওয়ামী লীগের কারণে। এখানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আওয়ামী লীগের লোকজন আছে, প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগের মধ্যে ঝটিকা মিছিল, দিল্লি থেকে শেখ হাসিনার উস্কানি, তাদের নেতাদের অনলাইন মিটিং, এইসব শুরু করে দিল। সেই বিষয়টা যারা গণহত্যার শিকার হয়েছে সেই পরিবারগুলোর যে চাওয়া বিচার, যারা আহত হয়েছে তাদের যে চাওয়া বিচার, এদেশের যে লুটপাট হয়েছে তার যে চাওয়া, এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন, বিচার, সাক্ষী, সমস্ত কিছু মিলিয়ে একটা ঝুঁকি তৈরি হয়ে গেল সেই লোকগুলোর জন্য। তখন এদেরকে এই বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখার জন্য, এইখানকার সাক্ষী এবং ভিকটিমদের নিরাপদ রাখার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ করেনি, সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, আদালতের মাধ্যমে নিষিদ্ধ হলে হবে। এখন আপনি জাতীয় পার্টির কারণেই তো আবার নতুন করে আসলো, এই আলোচনাটা আসলো গণহত্যা। 14 দলের কথা, মানে 14 দলে আরো যারা, হ্যাঁ, একই সঙ্গে সবার দাবি তুলছে। জামায়াত ইসলাম এখন এই আন্দোলনের দফার মধ্যে ওইটাও একটা দফা রেখেছে। গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ যেরকম এই ট্রাইব্যুনালের সাক্ষী, এই ভিকটিম ফ্যামিলি কিংবা দেশের জন্য যে হুমকি হয়ে উঠেছিল, যে কারণে কার্যক্রম নিষিদ্ধ করলো, জাতীয় পার্টি কি দলগতভাবে সেরকম কোনো থ্রেট হিসেবে আবির্ভূত হয়েছে? কোনো কিছুতে, কোনো ইস্যুতে এই পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কিংবা এই গণহত্যার শিকার পরিবারগুলোর বিরুদ্ধে কিংবা এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে তারা কোনো কর্মসূচি, কোনো স্টেটমেন্ট, বক্তব্য, কোনো অবস্থান তারা নিয়েছে? নেয়নি তো। তাহলে তারা বর্তমান যে বিচারিক প্রক্রিয়া, বর্তমান যে গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনীতি, তার জন্য তো জাতীয় পার্টি থ্রেট হয়নি। তাহলে দল হিসেবে যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে কোনো দলীয় কর্মসূচি দিয়ে মাঠে নামে নাই জামাত ইসলাম, সেই জামাত ইসলাম জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলে মাঠে নামছে। শুধু কর্মসূচি নিষিদ্ধ না, দল হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছে এরা। কারণটা কি? কারণটা হচ্ছে জাতীয়টা পার্টিকে জামায়াত ইসলাম নির্বাচনে আসলে নিজেদের জন্য থ্রেট মনে করছে। কারণ তারা ধরে নিচ্ছে এবারের নির্বাচনে তারা আওয়ামী লীগ নাই, তারা দ্বিতীয় হবে, প্রধান বিরোধী দল হবে, এবং তাদের ভোটের পার্সেন্টেজ হয়তো বাড়বে, সিমটম একটু ভালো। কিন্তু সেটাকে যখন হিসাবটা মিলাচ্ছে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে তাহলে সেইখানে আওয়ামীপন্থী অনেকের ভোট জাতীয় কারে দিবে? জামাতকে দিবে, বিএনপিকে দিবে, এনসিপিকে দিবে। কোনো বাক্স না থাকলে তখন এর মধ্যে কাউকে কাউকে লোকালি হয়তো বেছে নিবে যে কারে দিলে তার সঙ্গে মিশে এখানে ব্যবসা বাণিজ্য থাকা, সামাজিকভাবে চলা সেটা সম্ভব হয়, কিংবা কাকে ভালো লাগে, কার প্রভাব, নানান ইকুয়েশন মিলিয়ে হয়তো দিবে। কিন্তু যদি এর বাইরে জাতীয় পার্টির একটা বাক্স থাকে তাহলে সেই ভোটটা যদি জাতীয় পার্টির বাক্সে চলে যায় কোনো কোনো আসনে, জাতীয় পার্টি তো বাংলাদেশের সারা দেশে যে তাদের স্ট্রেংথ সেটা অনেক দুর্বল হয়েছে,
গৃহপালিত বিরোধী দল হয়ে সরকারের মধ্যে এমপি মন্ত্রী পদ নিয়ে আবার বিরোধী দলে থেকে দলটা একটা খিচুড়ি দলে পরিণত হয়েছে, ফলে অনেক ক্ষতিগ্রস্ত করেছে নিজেদেরকে। এখন তারপরও সারা দেশে তাদের একটা স্ট্রাকচার মোটামুটি আছে। সেইখানে যদি আওয়ামী লীগের কিছু ভোট যোগ হয় এবং তারা আসন প্রাপ্তির দিক থেকে ভোটের পার্সেন্টেজে যে আমাদের থেকে বেশি না হলেও আসন প্রাপ্তিতে বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ অতীতের রেকর্ড তাই বলে। তখন জামায়াত দ্বিতীয় প্রধান বিরোধী দল হতে পারবে না, সেই আশঙ্কার মধ্যে তারা পড়ে গেছে। সেই জন্য তাদের এখন অন্যতম দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির এটা সত্য, ফ্যাসিবাদের পক্ষে তারা অবস্থান নিয়েছে, মন্ত্রী হয়েছে, এই আওয়ামী লীগের দেশের যে ধ্বংস করেছে, গণতন্ত্রের ধ্বংস করেছে, তার সঙ্গে জাতীয় পার্টি দায় এড়াতে পারে না। কিন্তু এটাও তো আবার সত্য, সেই দায়টা মোস্টলি ওই দলের কিছু নেতার। সামগ্রিকভাবে ওই দলের যে সাধারণ কর্মীরা, তৃণমূলের নেতারা, তারা তো জাতীয়তাবাদী ধারণায় বিশ্বাস করে, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। তারা ফ্যাসিবাদের পক্ষে ইলেকশনে যাবে কি যাবে না এইটা নিয়ে 24-এর ইলেকশনের আগে যখন জাতীয় পার্টি একটা সারা দেশ থেকে নেতাকর্মীদের নিয়ে মিটিং কল করে, সেই মিটিংয়ে প্রত্যেকে ইলেকশনে না যাওয়ার পক্ষে রায় দিয়েছিল। গাজীপুর বা এদিকের একজন নেতা পক্ষে, নির্বাচনে যাওয়ার পক্ষে তার বক্তব্য দিয়েছিল, সবাই চড়াও হয়েছিল তার উপরে। তার মানে হচ্ছে এই দলের সাধারণ কর্মীদের যে সেন্টিমেন্ট সেটা ফ্যাসিবাদের পক্ষে ছিল না। ফ্যাসিবাদকে বারবার তাদের সঙ্গে গিয়ে নির্বাচনে জিতিয়ে দিয়ে এই কালিমা নেওয়া এটা ছিল না। কিন্তু ওই দলের কিছু নেতা ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে এবং তাদের ব্যক্তিগত লাভের জন্য তারা নির্বাচনে গিয়েছে। আপনি ওই নেতাদের বিচার করেন, নেতারা যে লুটপাট করেছে তার বিচার করেন। তারা নির্বাচনে আওয়ামী লীগ কি জাতীয় পার্টি মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত বলে পোস্টার চেপে ইলেকশন করেছে, সেই সব বিষয়ে সামনে নেন। আপনি একটা দলের টোটাল কর্মী সমর্থকদের আপনি নিষিদ্ধ করে ফেলবেন। এই সব বিষয় নিয়ে বিএনপির এবং আরও তাদের সম্মানে অনেক দলের আপত্তি হচ্ছে। নির্বাহী আদেশে যদি আপনি আজকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা শুরু করেন, এটা যে কারো বেলায় খাটতে পারে, বুমেরাং হতে পারে। আজকে আপনি মনে করছেন আপনি অনেক শক্তিশালী, আপনি ফেভারেবল পজিশনে আছেন, ওকে নিষিদ্ধ করে দিলাম। গণহত্যার অভিযোগ তো 24-এ আওয়ামী লীগের বিরুদ্ধে, 71-এ তো আরো বড় গণহত্যা হয়েছে, তার অভিযোগও তো জামাতের বিরুদ্ধে আছে। তাহলে আপনি কি ঝুঁকিমুক্ত মনে করে জামাত নিজেকে? আজকে যে গণহত্যার দল তো দূরের কথা, তার সহযোগীর দিকে আঙুল তুলে কর্মসূচি দিচ্ছে। আমরা একটু শুনে আসি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, শুনছিলেন আপনি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিপক্ষের সেই আলোচনায় যদি শুরু করেন। না, আমি ওনার শেষ দিয়ে যদি শুরু করি, উনি বলছে যে 71-এ যে জামাতের যে ভূমিকার কথা বলছে, আমরা ব্যক্তিগতভাবে 71 সালে এমন কোনো ইতিহাস আমাদের বয়সে অনেক কিছুই আমরা জানি না। আমরা যেটা জানছি পত্রিকান্তরে, লোকমুখে, তারপরে ট্রেডিশনালি নানান সময় নানান নিউজ আমাদের কাছে আসছে। ইতিহাস, যুদ্ধের সময় আমরা ছিলাম, কিন্তু আমরা অত এটা ব্যাপারে পারদর্শী না। জামাত বরাবরই ওই সময় থেকে অভিযুক্ত, এবং বাংলাদেশের রাজনীতিতে সবাই যেভাবে ঘৃণা করে তাতে সবচেয়ে ঘৃণিত দলই হচ্ছে জামাত। এই ঘৃণার কারণে জামাতের যখন নিবন্ধন বাতিল হইল, বাংলাদেশে কোনো দল শব্দ করেনি। তার রাজনীতি যখন নিষেধ করা হইল, কেউ শব্দ করেনি। শেষ সময় এসে যখনই হোক শব্দ করেনি। আজকে যেমন শব্দ করতেছে, শব্দ করেনি। আমি কিন্তু কারো পক্ষপাতিত্ব করছি, আমি জাস্ট আলোচনা করতেছি, করেনি। জামাতের যখন লোকগুলাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল, বাংলাদেশে কেউ শব্দ করেনি, কারণ যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে। বাট স্যাপ দিয়ে ল্যাব দিয়ে যারে কয়, আমি আইনের ছাত্র, আমি নিশ্চিত করে বলতেছি যে স্বচ্ছতা ছিল না। তার প্রমাণ এটিএম আজহারুল হক রিলিজ পেয়েছে। জাস্টিস কিন্তু চেঞ্জ হয় না, অলমোস্ট সেম ফুটিংস। কোথায় এদের চিৎকার কেউ করেনি যে তাকে খালাস দেওয়া হইল কেন। সে তো স্বাধীনতা বিরোধী শক্তি। কতগুলি লোকের যখন জেল দিছে, স্বচ্ছতা ছিল না, ফাঁসি দিয়েছে। আমার কিন্তু কিছু আসে যায় না, কিন্তু আমি স্বচ্ছতার প্রশ্নে, দায়িত্বশীলতার প্রশ্নে তারা যে বিরোধিতা করছে সেই জন্য বলছি। কেউ কেউ বলে জামাত ইসলাম ক্ষমা চায় না কেন? ক্ষমা চাবে কেন? বিচার করেন। এত লোক মারছে, এত ধর্ষণ করছে, ক্ষমা চাইতে বলে। রাজনীতি একটা বাজে জিনিস। আমি এই রাজনীতিবিদদের যেটা দেখছি, এই জামাতকে নিয়ে ক্ষমতায় যায় নাই কোন দল? এই জামাতের মুক্তিযোদ্ধা মন্ত্রী বানায় নাই কে? তখন কি আপনি ঘ্রাণ পাইছেন তার গায়ের থেকে? আমি তর্কের খাতিরে বলছি।
এই জামাতকে নিয়ে আপনি যুগপৎ আন্দোলন করছেন এরশাদের বিরুদ্ধে, তাকে নিবেন কেন? সব নিতে পারেন, আপনি জামাতকে নিবেন কেন? আমি তর্কের খাতিরে বলছি, কোন রাজনৈতিক দলের কোনো আদর্শ নাই। আপনি জামাতকে নিয়ে ক্ষমতায় গেছেন, ফ্ল্যাগ দিছেন, মন্ত্রী বানাইছেন, জামাতকে নিয়ে যুগপৎ আন্দোলন করছেন, এরশাদরে নামাইছেন। এরশাদ কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল? তাহলে আপনি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আতাত করে তারা নামাইছেন কেন? তর্কের খাতিরে বলছি, ফর গডস সে। আমি জামাতের রাজনীতি পছন্দ করি না। এখন সব অযৌক্তিক দাবি সেই জন্য মানতে হবে সবার। কোনটা? যেহেতু সবাই এর আগে পরে যুগপৎ আন্দোলন করেছে, না না না, আপনি আপনার তো সেই লোকগুলোই তো আপনার ক্ষমতায় যাবেন আবার। হ্যাঁ, সেই জন্য জামাতের যে কোনো অযৌক্তিক দাবিও কি মানবে? অযৌক্তিক দাবি কোথায়? এখন দাবির প্রশ্ন তো আমি আসিনি এখনো। জি, আমি আসলে ওনার ডিফেন্স দিতেছি। জি, আসেন এইবার রাজনৈতিক দল নিষিদ্ধ আমার করো। প্রতিপক্ষ লয়ার ডিফেন্স নো নো, না না, ডিফেন্স দিচ্ছি না, আমি আপনার সাথে বিতর্ক করছি। সেই রাজনৈতিক দল আপনি নিষিদ্ধ করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা নিষিদ্ধ করা যায়, ভিন্ন কথা। জাতীয় পার্টি আমার আত্মীয় স্বজন না। জাতীয় পার্টির অপরাধ কি? অপরাধ হইলেই যে স্বৈরাচার সরকারকে আপনি তাড়াইছেন, সেই সরকারের বিরোধী দল, পাতানো বিরোধী দল, সে একটা তাকে স্বীকৃতি দিচ্ছেন, বিরোধী দল লাগে তাই। অফকোর্স ইট ইজ অ্যান অফেন্স। আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না সে ব্যাপারে আমার ব্যক্তিগত, আমি পলিটিশিয়ান না, আমি যুক্তি দিচ্ছি। এইবার আসেন, সিম্পল, এই জুলাইয়ের যে সনদের আইনি ভিত্তি চাইছে জামাত, তারপর নিষিদ্ধের ব্যাপারটা এক মিনিট একটু, মানে আপনি তার মানে বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করেন, যে নিষিদ্ধ তো আমরা বলছি দুই প্রক্রিয়ায়, নির্বাহী আদেশে আর আইনি প্রক্রিয়ায়, তাহলে কোন দিকে যাওয়া শ্রেয় বলে মনে করেন? না 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 না, আমি এই ব্যাপারে যাবই না, কারণ আমি রাজনীতিবিদ না। আমি তাদেরকে উত্তর দিলাম, আপনারা কেন সাইলেন্ট ছিলেন? এই যে এখন বলতেছেন আপনি তো জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা উচিত, সেই হিসাবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ করছে সরকার, যে বিচার না হওয়া পর্যন্ত। তো জাতীয় পার্টিরও তো আপনি কার্যক্রম নিষিদ্ধ করতে পারেন। হ্যাঁ, অথচ জাতীয় পার্টি গ্রাউন্ডে করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জাতীয় পার্টির কি ওই গ্রাউন্ডে কেন? ওই গ্রাউন্ডে কেন? তাকে বৈধতা দিছে আরেকটা গ্রাউন্ড। আমি ভাই নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে না, আমি তো নির্বাহী আদেশে বন্ধ। এই যে আপনি ডিফেন্স দিচ্ছেন, জামাতের সময় কথা বলেন নাই কেন? যে এই জামাতে আপনি মন্ত্রী বানাইছেন, আপনার আইডিওলজি নাই। বাংলাদেশে যে দুইটা দল ক্ষমতায় ছিল পরীক্ষিত, তাদের কোনো আদর্শ নাই। না, যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে তো বেগম খালেদা জিয়া নিজেও বলেছে আদর্শ কারণ নাই যদি বলেন। এখন আসেন পিয়ার পদ্ধতি আছে, অনেকেরই আছে, যার আদর্শ আছে সে ওই যে রাস্তার পার দিয়ে ওই রশি দিয়ে দুইটা আনারের বাইন্দে ফুটপাত দিয়ে হাঁটে, বুঝছেন? আর ট্রাফিক জ্যামে যে গাড়িগুলো থাইমে থাকে সব আদর্শ বিবর্জিত লোকগুলোর ভিতরে। এটা যদি পলিটিশিয়ান থাকুক, রাজ্জাকির মতো অ্যাডভোকেট থাকুক, XYZ গড়পড়তায়, ব্যতিক্রম, এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। কিন্তু জেনুইন লোকগুলো এরকম ফুটপাত দিয়ে হাঁটে। এইবার আসেন জুলাই সনদের ভিত্তি, পিয়ার পদ্ধতি, তারপরে জাতীয় পার্টির আলাপ বাদ, যা বললাম তো বললাম। আপনি আমারে বলেন তো, পিয়ার সিস্টেম জুলাই সনদের যদি আইনি ভিত্তি দেন, এবং জামাত বলছে নির্বাচনী হলফনামায় ঢুকাইতে, যে ওইখানে লিখবেন যে আমরা সংসদে গিয়ে কার্যকর করব, এই আইনি ভিত্তি দিব। আমি প্রথম প্রশ্ন, রাজনীতিবিদরা দেশ নিয়ে ভাবে না তার দল নিয়ে ভাবে? দায়িত্বশীল ব্যক্তিরা বলতেছেন যে যারা পিয়ার চায় তারা কোনো আসন পাবে না বলে তাই চায় না। সেই দায়িত্বশীল যে ব্যক্তির বিপক্ষে আমি বলছি, ওনারাও একচ্ছত্র আধিপত্য নিবে, 2/3 মেজরিটি নেওয়ার জন্যে ওনারা পিয়ার পদ্ধতি চাচ্ছে না। জামাত চাচ্ছে পিয়ার পদ্ধতি ইয়েতে যাওয়ার জন্য, কোনো সন্দেহ নাই, সে তার আসন বাড়ানোর জন্য, আসন বাড়ানোর জন্য সে তার স্বার্থ দেখছে। আর যারা বিরোধিতা করতেছেন তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা চায়। পাশাপাশি তারা বলে কি, দুর্বল সরকার হয়। বাংলাদেশের সমস্ত সরকারগুলো সবল সরকার ছিল, যতগুলো নির্বাচিত সরকার ছিল, তাদের আমলনামাটা আপনি আনেন, সেটাই পরে যাচ্ছি। এই যে জুলাই সনদের ভিত্তি চাই, পিয়ার সিস্টেম চাই, তাতে রাষ্ট্রের ক্ষতি কি আর দেশের জনগণের ক্ষতি কি সেটা বলতে হবে সবাইকে। জুলাই সনদের ভিত্তি কিসের ভিত্তিতে হবে? সে পরে এই পিয়ার সিস্টেমে রাষ্ট্রের ক্ষতি কি হয়, জনগণের ক্ষতি কি হয়, আমি নিশ্চিত করে আমি দায়িত্ব সহকারে বলতে পারি, দেশ, জনগণ এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। এক, তো দেশ, জনগণ ও রাষ্ট্রের যেটাই ক্ষতি হয় না, সেটা যে রাজনৈতিক দলগুলো মানবে না, তারা দেশের জন্য যোগ্য রাজনীতিবিদ না। এখন তারা ক্ষমতায় যাবে সেটা ভিন্ন চ্যাপ্টার। ভালো কি হয় এটা যদি আমার দরকার নাই, তো আমি আমার এইটা নিয়ে আলোচনা করতেছি। পিয়ারে ক্ষতি হয় না, এটা বলেন, পিয়ারে ভালো হয় কি বলতেছি তো। আচ্ছা, পিয়ারে ভালো হয় কেন?
দুর্বল রাজাকি সরকার ভাই, হয়। আমরা একটু না শেষ করে নিই। আচ্ছা, পরে বিরোধ নিয়ে আপনি পরে দুর্বল সরকার হয়। দুর্বল সরকার মানে কি? আমি তো বলছিলাম সব নির্বাচিত সরকারগুলো সবল ছিল। এই নির্বাচিত সরকারগুলোর অধীনে কিন্তু 10 ট্রাক অস্ত্র মামলা হয়েছে, 21 গ্রেনেড হামলা হয়েছে, আয়নাগর হয়েছে, তারপরে আপনার শাপলা চত্বর হত্যা হয়েছে, 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে, সব নির্বাচিত সরকারের অধীনে, সবল সরকারের অধীনে। সুতরাং আমাদের যে দেশের অবস্থা তাতে দুর্বল সরকার থাকবে। আর দুর্বল সরকার মানে কি? আপনি স্বচ্ছ থাকলে আপনার দুর্বল সরকারের কোনো কারণ নাই। আপনার অস্বচ্ছ হন এবং অস্বচ্ছ হয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বারবার ক্ষমতায় থাকতে হয় এবং মেজরিটি লাগে। আমার দেখা অভিজ্ঞতা, গল্প মুখে যতই করুক, পিআর সিস্টেম করবেন কি করবেন না এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু রাষ্ট্রের এবং জনগণের কোনো ক্ষতি হয় না, শক্ত বিরোধী দল হয়। শক্ত বিরোধী দল হলেই চেক অ্যান্ড ব্যালেন্স হয়। যারা বিরোধী দল চায় না তারা পিআর চায় না, আর জামাতের মতো দল তারা সিট পাবে না তাই পিআর চায়। তার মানে ঘুরে ফিরে সব দল রাষ্ট্রের ব্যাপারে একমত নয়, যার যার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। সবসময় কি শক্ত বিরোধী দল থাকে না? হ্যাঁ, বিগত সময়গুলোতে তো শক্ত বিরোধী দল ছিল। দেখান আমার কোনটা? তারা ওয়াক আউট 96 সালে ছিল তো। বের হয়ে গেছে ওয়াক আউট। 116টা আসন নিয়ে বিএনপি ছিল না। কারণ আপনি নির্বাচনটা করছে কিভাবে? আসন ভাগাভাগি আর পিআরে খুব একটা তফাৎ নাই যে তোমাকে 30টা আসন দিব, 40টা আসন দিব। জুনে তো বিএনপি আওয়ামী লীগ আসন ভাগাভাগি, আমি 96 বলছি না, আমি 96 বলছি না, আমরা সবসময় আসন ভাগাভাগি করছি। যাই হোক, আপনি পিআর এর ভালো দিকটা কিছু বললেন না, আমরা জানতে ভালো পারবো। দিক বলছি। আমি পিআর এর বিষয়ে আসবো, আসেন আমরা বলবো আবার। জি জি, একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর শাখাওয়াত হোসেন শান্ত, বিরতির আগে আলাপ করছিলাম পিআর সিস্টেম নিয়ে, যেটি বলা হচ্ছিল যে একেবারে জনগণের ভালো কিংবা রাষ্ট্রের ভালোর জন্য এই পিআরটা দরকার, কিন্তু তাতে করে রাজনৈতিক দলগুলোর হয়তো সেই অর্থে খুব একটা ভালো হয় না, কিংবা যারা বিরোধিতা করছে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাবে না বলে পিআরকে বিরোধিতা করছে। রাজাক সাহেব এমনটি বলছিলেন। প্রথম কথা হলো, বাংলাদেশ তো একটা ইউনিক রাষ্ট্র না। আমাদের দেশে একটা ধরেন একটা নীতিমালা, স্বাস্থ্য বিষয়ে একটা নীতিমালা করবেন, বা এখানে আপনি একটা কলেজ প্রতিষ্ঠা করবেন, তার একটা নীতিমালা করবেন, একটা পার্টি করবেন, একটা গঠনতন্ত্র করবেন, একটা টেমপ্লেট ধরে না, বা অন্য একটা নজির ধরে তার ভিত্তিতে চিন্তা করে নতুন কি কি ইনকর্পোরেট করা যায়, করে না। পিআরে বাংলাদেশের এই রকম আর্থসামাজিক ব্যবস্থাপনার যেই দেশ, সেইখানে পিআর করে বেনিফিটেড হয়েছে এরকম কোনো রাষ্ট্র আপনি দেখাতে পারবেন না। পার্শ্ববর্তী দুইটা দেশের উদাহরণ দেই সাম্প্রতিককালের। আমাদের কাছের মধ্যে পিআর আছে হলো গিয়ে শুধু নেপালে আর শ্রীলঙ্কা। নেপালে পিআর দুর্নীতি কমাতে পারেনি, স্বজনপ্রীতি কমাতে পারেনি, এইখানে এই গণতন্ত্রের যে বিধি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা সেটা কমাতে পারেনি, গণ অভ্যুত্থান কমাতে পারেনি, হত্যাকাণ্ড কমাতে পারেনি, পার্লামেন্ট ভবন পুড়িয়ে দেয়, সুপ্রিম কোর্ট পুড়িয়ে দেয়, হেলিকপ্টারের রশিদে ঝুলে ঝুলে মন্ত্রীরা পালিয়ে যায়, এরকম গণ অভ্যুত্থান হলো। পিআর ওইখানে কি বেনিফিট দিয়েছে? 17 বছরে 13 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে, আনস্টেবল সরকার হয়েছে, দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নিতে পারে নাই। তাহলে ওরাও তো এরকম আশা নিয়ে পিআর করেছিল, কী লাভ হয়েছে আমাকে বলেন। দ্বিতীয় উদাহরণ আনেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় পিআর শুরু হয়েছে 1978 সনে। 1979 সালের নির্বাচনে প্রথম পিআর পদ্ধতিতে নির্বাচনে। ওদের পিআরটা একটু আবার আলাদা। পিআর কিন্তু মিক্সড পদ্ধতি আছে, কান্ট্রি ওয়াইজ পদ্ধতি আছে, ডিস্ট্রিক্ট বেস পদ্ধতি আছে, নানান রকম নানান দেশে আছে। শ্রীলঙ্কা হলো ডিস্ট্রিক্ট বেস পিআর। সেইখানে ওরা আবার মনে করেন একটা ডিস্ট্রিক্টের মধ্যে সে 10টা আসন আছে, নির্বাচনী আসন। সেখানে বিভিন্ন দল ওই 10টা আসনের জন্য কাদের নমিনেট করলে সেই তালিকা নির্বাচন কমিশনে জমা দিবে। দলের মার্কা থাকবে, ওইখানকার ভোটাররা দলের মার্কার উপর ভোট দিবে, আবার 3টা প্রেফারেন্স ভোট আবার দিবে ওই ক্যান্ডিডেটদের নামেও 3টা ভোট দিতে হবে, যে যেই মার্কার উপর দিল ওই দলের কোন 3 জনকে সে সেরা মনে করে সেই তাদের ভোট দিতে হবে। এইভাবে করে একটা দল 50% ভোট পেল, তাইলে সে 10টা আসন হলে 10 জনের 5 জন সে পায়। ওই 5 জন কোন 5 জনরে দিবে? ওই যে যারা এই যে প্রেফারেন্স ভোটে হাইয়েস্ট পাইলো, ওই যেই 5 জন ভোটে সেই 5 জনকে দিতে হবে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মনে করেন 300 আসন মার্কা দিল, মার্কা দেওয়ার পরে সেইখানে আপনি 300 আসনে আপনি এরকম 300 ক্যান্ডিডেট বিএনপি দিল, 300 ক্যান্ডিডেট জামাত দিল।
আমি শরীয়তপুরে 1 আসনের ভোটার, আমি বিএনপিকে ভোট দিতে চাই। বিএনপিতে আমার আসনে যে ক্যান্ডিডেট সে আমার পছন্দের ক্যান্ডিডেট, কিন্তু বিএনপির 300 আসনের এমপিদের মধ্যে বেশিরভাগই চেহারা আমার ভাল লাগছে না, এরা সুবিধার লোক না। কিন্তু আমি আবার আমার আসনের যে আমি পছন্দ করি, আমার আসনের ওই ক্যান্ডিডেটের কথা মাথায় রেখে আমার ধানের শীষে আমি ভোট দিচ্ছি এবং তার ভিত্তিতে হচ্ছে, অথচ আমার ভোটে তখন খারাপ লোক গিয়ে গেলো দলের ওই নমিনেশন প্রক্রিয়ার কারণে। আবার মনে করেন বিএনপিকে আমি দিতে চাই না, কিন্তু বিএনপিতে আমার এখানের ক্যান্ডিডেট যে সে ভালো, ক্যান্ডিডেট বাছার সুযোগ থাকে না। আর একটা বিষয় হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আপনি 300 ক্যান্ডিডেটের যে লিস্ট দিবেন 300 আসনে বা যত আসনে দেন নির্বাচনী কমিশনে জমা দিবেন, এদের প্রোফাইল দেখে মানুষ সিদ্ধান্ত নেবে যে এই দল ভালো ভালো কোয়ালিটির ক্যান্ডিডেটদের লিস্ট দিয়েছে, এর মধ্য থেকে তারা এমপি বানাবে, সুতরাং এই দলেরটা ভালো। কে আছে এই 300 আসনের 300 জনকে এইভাবে আপনি হলফনামা যাচাই করবে, চিনবে খারাপ লোক ভালো লোক, কোনটা ধান্দাবাজ কোনটা চান্দাবাজ কোনটা দুর্নীতিগ্রস্ত কিভাবে করবে? তার মানে আপনার মার্কায় দলকেই যদি ভোট দিতে হয়, প্রেসিডেন্সিয়াল পদ্ধতির থেকে এটা কি এমন আলাদা হলো? কি করলেন আপনি? আপনি আমার এলাকার আমি যাকে ভালো মনে করি, যাকে চিনি, যার নারী নক্ষত্র চিনি, তাকে চিনে বুঝে যে আমি ভোটটা দিলে আমি যে আমার প্রতিনিধিকে বুঝে শুনে নির্বাচিত করলাম, সেটা না করে আমি দলকে দিলাম। দল তাদের যে তালিকা দিল একটা বাল্ক, তার মধ্য থেকে বানাবে, ওর মধ্যে থেকে তারা স্বজনপ্রীতি করে, ওর মধ্যে কেনা বেচা হবে, বাংলাদেশের যেই ট্রেডিশন। হ্যাঁ, পিআরে সফল হয়েছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তাদের ধরন আলাদা, শিক্ষার হার আলাদা, গণতন্ত্র ডেমোক্রেটিক ভ্যালুজ আলাদা। আপনাকে উদাহরণ দিলে দিতে হবে বাংলাদেশের মতো এই রকম শিক্ষা দীক্ষা, সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান এইরকম দেশের সঙ্গে তুলনাযোগ্য কোনগুলা? আপনি শুধু পিআর বললেই হবে? ওকে ফাইন, আপনার দৃষ্টিতে যদি মনে করেন আমি যে ড্রব্যাকগুলি বললাম, আপনি এর বিপরীতে আমি 3টা খারাপ দিক বলছি, আপনি 300টা ভালো দিক তুলে ধরলেন, ফাইন। তাহলে এই কথাগুলো আপনার জনগণকে বোঝাতে হবে না? পিআর পদ্ধতির ইলেকশন আমাদের শিক্ষিত যে নেতারা বক্তৃতা দেয়, টক শোতে বড় বড় বুদ্ধিজীবী যারা আছে, এদের অনেকের সঙ্গে আমি কথা বলে দেখেছি, স্বচ্ছ না, তারা এই ধারণা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখে না। রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি, আমি নিজেই দীর্ঘদিন পিআর সম্পর্কে বুঝি নাই, নেট গেটে বিভিন্ন দেশের এগুলা জেনে বুঝে পড়ালেখা করে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে খানিকটা ধারণা পেয়েছি। এখন আমারও কনফিউশন আছে, সেই দেশ সেইখানে এই দেশের মানুষকে আপনি হঠাৎ করে ফেব্রুয়ারিতে ইলেকশন, আর এখন আপনি পিআর চাপাইয়া দিলেন। পিআরের ভোট বোঝে তারা? আপনি প্রচারণা চালান, নির্বাচনের মধ্যে গিয়ে এইবার পিআর সম্পর্কে প্রচারণা চালান, মানুষ যদি গ্রহণ করে আপনাকে রায় দেয়, পরের বার ক্ষমতায় এসে আপনি পিআর পদ্ধতি চালু করে দেন, জাতীয় সংসদে আইন চেঞ্জ করে। কে না করেছে? আপনি কে বাধা দিয়েছে? জনগণের প্রতি আপনার আস্থা থাকলে জনগণের কাছেই তো যাবেন নির্বাচন সময়। জি, একটু শুনে আসি অ্যাডভোকেট আবু হেনা আছে দিয়েন বলার। অবশ্যই পিআর পদ্ধতি যেটা উনি বলল, বাংলাদেশে ইনডাইরেক্ট পিআর প্রচলিত, আমি এটা তর্কের খাতিরে বলছি। বাড়ি কই? বাড়ি গোপালগঞ্জ, ঢাকার থেকে পাশ করছে। বাড়ি শরীয়তপুর, ঢাকার থেকে পাশ করাইছে। এই যে কয়দিন আগে এই যে 24-এ নির্বাচন হলো, শরীয়তপুরের নামটা কি? সেই ঢাকা থেকে সিদ্ধেশ্বরী থেকে এলাকার থেকে পাশ করছে। সিদ্ধেশ্বরী, আচ্ছা, মানে কি? সে তো এখানে পপুলার না, দল নমিনেশন দিয়েছে, দল নমিনেশন দলে ভোট দিছে। এটা কি পিআর বলে না ভাইজান? আমি বলছি ইনডাইরেক্ট, কথাটা ইনডাইরেক্ট পিআরও না, আমি তুলনা বলছি, আমি বলি পিআর বলি না। পিআর নাম নিয়ে এটা বলবেনই না, এটা ভুল। ঠিক আছে, ভালো কথা। এইবার আসেন, কারণ প্রত্যক্ষ ভোট দিয়ে লোকাল লোক নির্বাচিত করে, যেটা পিআর কি আপনি জটিল করে বলছেন। পিআর পদ্ধতি সিস্টেম যেখানে গোপন পদ্ধতি যেটাকে বলে, আপনি 300 লোকের নাম আগে দিয়ে দিবেন, দল সিদ্ধান্ত নিয়ে দিয়ে দিবে, সিরিয়াল লিখে 300 এমপির তালিকা নির্বাচন কমিশনে দিয়ে দিবে। যদি পুরো দেশে একসাথে করি, ইজি করি, তারপরে ভাগ করলে পরে করেন। ভোটের ভিত্তিতে দেখা গেল যে বিএনপির মতো দল 170টা সিট পাইছে, 1-এর থেকে 170, পরেরগুলো বাদ, পরেরগুলো বাদ। তাহলে কি আমি ওই 300 এমপি রে চিহ্নে ভোট দিতে পারলাম? আমি দিলাম মার্কাদানের শেষের দল বিএনপি কে। কথা আপনার সাথে আমি কথা বলিনি, সেটাই তো বলছি, এটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন। শেষ করতে দেন না, শেষ করতে দেন। যে এমপির কথা বারবার আপনি বলতেছেন, এমপির কাজ কি? এমপির কাজ কি সেখানে আগে আসেন। ল মেকার, বাজেট দিবে, পিএম সিলেকশন, স্পিকার সিলেকশন, সাব কমিটি বানাবে, সুপারভাইজিং করবে। হ্যাঁ, আর কি কাজ তার? গত 53 বছর যাবত সমস্ত এমপি সংবিধান ভায়োলেট করছে। এগুলো সংবিধান বলা আছে, কিতাবের কথা, কিন্তু বাস্তবতা কি? তো আপনি কিতাব মানবেন না, সংবিধান মানবেন না? আপনি কথা হলো কি জানেন, এই যে মানেন নাই, না মানতে মানতে। আর সবসময় যে আমাদের যে শক্তিশালী সরকার, সে পালাইছে কেন?
নেপালেরটা না হয় পিয়ার পদ্ধতি ছিল, শেখ হাসিনা পালাইছে কেন? এর আগে এরশাদের সরাইছি কেন? এর আগে খালেদা জিয়াকে আমরা সরাইছি কেন? তার বিরুদ্ধে আন্দোলন করছি। আপনি পিয়ার সিস্টেমটা হলো, আমি তো বলি নাই যে পিয়ার সিস্টেমটা আপনার শক্ত বিরোধী দল লাগবে। আপনি পিয়ার সিস্টেমে কি হইতেছে, ওই যে উনি যেটা বললো 2 লাখ ভোট, উনি 1,01,000 পাইছে, আমি 99,000 পাইছি, আমি আউট। পিয়ার পদ্ধতির সুবিধা হলো সব দলের প্রতিনিধি পার্লামেন্টে আসবে, রাস্তায় কোনো আন্দোলন থাকবে না, সরকার দুর্বল হবে। কারেক্ট, আপনি স্বচ্ছ থাকলে দুর্বলতা কিছু আসে যায় না। আপনি অস্বচ্ছ বলে আপনি চিন্তা করতেছেন, নিরঙ্কুশ সংখ্যাগোষ্ঠী চান। এই যে জিনিসগুলো, আপনি সরকার বদল হয়ে গেলে সমস্যা কোথায়? পিয়ার পদ্ধতির সিস্টেমে যদি আজকে উনি সরকার না টেকে, কালকে আরেকজন সরকার হবে, এটার জন্য কোনো খরচ নাই। 2 নম্বর আসেন, আপনি ওই পদ্ধতি টাকা খাওয়ার একটা কথা আনছেন। টাকা খাওয়ার কথা 300 আসনের লোকের কাছ থেকে আপনি টাকা খাইতে পারবেন না নমিনেশন দেওয়ার সময়। আর পিয়ার পদ্ধতি চিন্তা করবেন তো 160-এর বেশি সিট পাবো না, কথার কথা ধরে নিল যে 160-এর মধ্যে যদি রাখেন তাহলে যা নেওয়ার নেন, এর নিচের দিকে আমি আর টাকা দিব না। মানে টাকার দুর্নীতি এখান থেকে কমবে। এখন তো 300 আসন থেকে আপনি টাকা খাবেন, যদি টাকার প্রশ্ন যখন আনছে 300 আসন থেকে টাকা খাবেন পাস ফেল পরে। সুতরাং পিয়ার পদ্ধতি আপনি যে শক্ত শুনেন, একটা যে লোকটা গণতন্ত্রকে ভালোবাসে, গণতন্ত্র মানে শুধু একটা নির্বাচন না, যে লোক গণতন্ত্রে বিশ্বাসী তাকে শক্ত বিরোধী দল কেমনে আনতে হবে সেই প্রসেস যদি থাকে সেটাও তাকে মাথায় রাখতে হবে। আপনি এখন আজকে এই যে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছেন, আমি কিন্তু আগেই বলছি, যারা পিয়ার পদ্ধতি চায় তারা সংসদে ঢুকতে চায়, আর যারা চায় না তারা নিরঙ্কুশ ইয়েটা চায়, আমি বলছি বারবার। এবং এই দুইটার কোনোটাই রাষ্ট্রের জন্য মঙ্গলজনক না। এবং সেটার জন্য কি হয়েছে, আপনি এই যে দুর্নীতির কথা বলেন, দুর্নীতি শেখ হাসিনা করে গেছে, সে বিদায় হয়েছে। যার যার লেভেলে যে যখন ক্ষমতায় ছিল তখন তারা দুর্নীতি করছে। আর দুর্বল সরকার যেটা বলে আপনার অস্বচ্ছতা। সরকার যদি স্বচ্ছ হয়, এখন আসেন সরকার 6 মাস পর যদি না টেকে চলে যাবে, আরেকজন সরকার হবে। এই যে উন্নত বিশ্বের কথা বলছে, জাপান, ইটালি প্রতি বছরে 3-4 বার করে সরকার বদল হয়, উন্নত বিশ্বেও, এবং তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি যদি স্বৈরাচার হতে চান, সবল সরকার মানি ওই রকম বিরোধী দল ছাড়া, এখন আপনারা নির্বাচন চাচ্ছেন কেন? এই যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এই পুরনো প্রশাসন আছে যাদের অধীনে আপনার বিগত দিনে নির্বাচনে যান নাই, এখন যাইতে চান, কারণ আপনার মাঠে এখন ফ্রি। আরেকটা কথা উনি আগে বলছে, জাতীয় পার্টির নাকি ইলেকশনে আসলে জামাতের সমস্যা হবে, জাতীয় পার্টি দ্বিতীয় হয়ে যাবে। জাতীয় পার্টি দ্বিতীয় হওয়ার কোনো সুযোগ আছে? তার পিছনে আওয়ামী লীগ আছে এবং তারা অ্যাকোমোডেট করতে চাচ্ছেন তাকে। কেন করতে চাচ্ছেন সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। আবার না, জনরাই ওইদিকে যাবে, ঠিক আছে। আবার ইউনূস সাহেবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হয়েছে বহু আগে, যে উনি নিরপেক্ষ না, অথচ তারও দিনে আপনি নির্বাচন চাচ্ছেন, তার মানে আপনার সামনে প্রতিদ্বন্দ্বী নাই। এই যে আমাদের মানসিকতা, আপনি দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, পার্লামেন্টের শক্ত বিরোধী দল চান, তাহলে আপনি গণতন্ত্রে বিশ্বাসী যদি হন, আপনি শক্ত বিরোধী দলের জন্য যা করা দরকার সেটা আপনাকে মেনে নিতে হবে। মানবেন কি মানবেন না সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাষ্ট্র। আমরা তর্ক করতেছি মেরিটস ডিমেরিটস নিয়ে। সুতরাং আমার কাছে মনে হয় না পিয়ার পদ্ধতি অযৌক্তিক এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়নের জন্য, এরকম একচেটিয়া স্বৈরাচার ছাড়া। কারণ যারা সকাল বিকাল রাজাকারের সাথে আতাত করে, মন্ত্রীও বানায় আবার ছেড়ে দেয়, হ্যাঁ, সুতরাং আপনি তো ইউ ক্যানট ট্রাস্ট এনিবডি। সুতরাং আমরা চাই ওই রকম সরকার থাকুক যেটা নরে বড় হোক আর যাই হোক রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। এই পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে যারা আলোচনা করতেছে, নিছক তাদের দল নিয়ে চিন্তা করতেছে, রাষ্ট্র নিয়ে চিন্তা নাই। কারণ এই দুইটা পদ্ধতিতে, পিয়ার পদ্ধতি রাষ্ট্রের কোনো ক্ষতি নাই, দেশের জনগণের কোনো ক্ষতি নেই। আপনি রাষ্ট্র আর দেশকে ভালোবাসলে, জনগণকে ভালোবাসলে মানবেন না কেন? সিম্পল। জি, অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় আবার যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, এই যে পিআর এবং অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঠে নামা, এবং বিশেষ করে পিআরই যদি বলি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের সময়সীমা যেখানে বলা হয়ে গেছে, এবং প্রতিনিয়ত সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন। এই সময়ে রাজনৈতিক দলগুলোর তো একটা নির্বাচনী ট্রেনে উঠে যাওয়ার কথা বা সেই দিকে যাওয়ার কথা, এবং যাচ্ছেও হয়তোবা, কিন্তু সেই সময় যদি আবার নির্বাচন পদ্ধতি নিয়ে কথাবার্তা আসে, তখন কি নির্বাচনটাই এক ধরনের অনিশ্চয়তার দিকেও কেউ কেউ মনে করছে? সেই বিষয়টি কীভাবে দেখছেন? হ্যাঁ, এই অনিশ্চয়তা অনেকের মধ্যে আছে। আমি বরং পিয়ার নিয়ে সংক্ষেপে একটা বটম লাইন টানি। সেটা হচ্ছে
রাজ্জাকি ভাই পিয়ার নিয়ে অনেক বক্তৃতা দিলেন, অনেক কিছু বললেন, কিন্তু আমি যেটা বলতে চেয়েছি হয় তাকে বোঝাতে পারিনি, অথবা তিনি আইনজ্ঞ তো বুঝেও অন্যদিকে ডাইভার্ট করেছেন বিষয়টা। কারণ কি? কারণ হলো আমি বলছি পদ্ধতি পরিবর্তন কোনো সুবিধা দেয় না, দেবে না যদি আমরা আমাদের মানসিকতা পরিবর্তন না করি। শুধু কাগজের পরিবর্তন বিশেষ কোনো সুবিধা দেয় না, যেটা শ্রীলঙ্কা কাগজের পরিবর্তন করে দেখেছে, লাভ পায়নি। নেপাল কাগজের পরিবর্তন করে দেখেছে, লাভ পায়নি। বাংলাদেশ এরকম কাগজের পরিবর্তন অনেকে করেছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানকে এমনভাবে কাটাছেঁড়া করে নিজেদের মতো তৈরি করেছিল যে তাদের পরিবার সুরক্ষা আইন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চেতনার কথা বলে সেই রিলেটেড কথা অনেক কিছু করেছে, এবং এমন বিধান করেছিল যে সংবিধানের এই অংশটুকু কোনোভাবেই পরিবর্তনযোগ্য না, কেউই পরিবর্তন করতে পারবে না, বিধান করেছিল না। কোথায় সেই কাগজ টিকেছে সেটা? সুতরাং এখনও আপনি যদি এই সংস্কারের নামে এইটা ওইটা চাপিয়ে দিয়ে এটা করেন, যে এখন আপনার ফেভারেবল টাইম আপনার পক্ষে আছে, আনফেভারেবল টাইম আসলে এই সব কাগজও টিকে না। সুতরাং কাগজ দিয়ে আপনি এত বাড়াবাড়ি করে লাভ নাই, আপনাকে মানসিকতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা রাজনৈতিক কালচার চেঞ্জ হলে আস্তে আস্তে সেটা আসবে। আপনি দেখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট তারা 10 মাস আগে একটা জরিপ করেছিল, সেই জরিপে তারা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল 59% মানুষ। 10 মাস পরে এসে এই 3 দিন আগে তাদের একটা জরিপ প্রকাশ পেয়েছে, সেখানে সংস্কারের পক্ষে এখন হলো 19% মানুষ। অর্থাৎ এই সংস্কারের তিতা হয়ে গেছে তাদের কাছে, বেশি কচলাইতে কচলাইতে মানুষের কাছে বিষয়টাই তিতা হয়ে গেছে। পিয়ারটা এই দেশের মানুষ বুঝে না। পিয়ার দিয়া বেনিফিটেড হয়েছে আমাদের আদলের কোনো রাষ্ট্রে এরকম নজিরও আমরা দেখাতে পারছি না। তাহলে শুধু শুধু আপনি একটা পদ্ধতি বদল করার এই যে তর্ক, এই যে কাইজা ঝগড়া আপনি লাগাইয়া দিলেন, বেনিফিটটা কি? একটা বেনিফিট দেখাতে হবে না আপনাকে, যেটা শুরুতে আমি বলেছি। তাহলে কেন জামাত ইসলামী বা অন্যান্য দল কেন করছে না? সেটা বলেছি, কারণ তারা আসন প্রাপ্তির বিবেচনায় একা ইলেকশন করলে আসন খুব কম পায়, কিন্তু তারা ভোটের পার্সেন্টেজে মোটামুটি যেই ভোট পায় তাতে আসন পিয়ার হলে অনেক বেশি পায়। ধরেন তারা এককভাবে ইলেকশন করেছে 2 বার, আসন পেয়েছে 3টা 4টা। বিএনপির সঙ্গে জোটবদ্ধ ইলেকশন করেছে, আসন পেয়েছে 17টা 18টা। না না, ঠিক আছে, সেইখানে শরিকই মানে আমার বক্তব্য কিন্তু একটা, আপনি যেটা বুঝাচ্ছেন এটা আগেও বুঝাইছেন, এখনো বুঝাচ্ছেন। দেশের এবং জনগণের ক্ষতি হয় কি এই সিস্টেমে, সেটা আমি জানতে চাই। দেশের বা জনগণের লাভ হয় কি সেটা লাভ হচ্ছে না। দেশের বা জনগণের লাভ হয়, দেশের বা জনগণের লাভ হচ্ছে না। আপনি কিন্তু আপনি সেখানে একটা নতুন নতুন পদ্ধতির কথা বলে একটা ডিভাইডেশন। না না শান্ত ভাই, আপনি বলছেন আওয়ামী লীগের চাওয়াটাকে কাগজে, আপনি বলছেন কাগজে বেসিক্যালি আওয়ামী লীগের সাপোর্ট এবং ইন্ডিয়ার কথাকে সেটাকে প্রতিপালন করবার জন্য পিয়ার নিয়ে মাঠে নেমেছিলেন। আপনি প্রকারান্তরে তাদের সমর্থন করছেন। আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার পক্ষে একটা কথা বলছেন, আপনি বলছেন আপনি কোন দলের পক্ষে না, আপনি কারো পক্ষে না। বেসিক্যালি আপনি আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার পক্ষ নিচ্ছেন এর মাধ্যমে। আপনি বলছেন যে কাগজে কিছু আসে যায় না, কথাটা বলছেন, অর্থাৎ পিয়ার পদ্ধতি লিখলাম কাগজে কিছু আসে যায় না। কাগজে যখন কিছু আসে যায় না, আপনি বলছেন, আপনি যে কথাটা বলছেন তার অর্থ দাঁড়ায় চিন্তায় সৎ চিন্তায় অসৎ, এরকম একটা ব্যাপার। তো যদি তাই হয় কাগজে পিয়ার আনেন, আনার পর স্বচ্ছ থাকে কেন? আমার একটা পদ্ধতি আছে, আমার আনতে হবে কেন? নতুন ডিভাইডেশন চলতেছে, না না না, সেখানে আপনারা নতুন পদ্ধতি আনবেন কেন? কারণ আমার বিরোধী দল দরকার। কেন বিরোধী দল এমনি ছিল না, হয় নাই? কোথায় ছিল? বরং পিয়ারে বিরোধী দল হবে দুর্বল বিরোধী দল। কোথায় বিরোধী? পিয়ারে হবে দুর্বল বিরোধী দল। আসন বেশি পেলে দুর্বল কিভাবে? পিয়ারে কি হয় আমি বলি, দুর্বল বিরোধী দল কি হয় আমি বলি। পিয়ার হলে জামায়াত ইসলাম 3টা 4টা পেত, সেখানে তারা যদি 10% পায় তাইলে 30টা আসন পাবে। কে জামাত? হ্যাঁ 10% হলে জামাত পাবে অন্তত 40-50টা সিট। আরে আপনি 50টা দেন, 200 দিয়া দেন, আমি বলছি 10%। আচ্ছা ঠিক আছে 30টাই দেন। আপনি আপনার সাথে কথা বলার মুশকিল হচ্ছে, আপনি হিসাব বুঝেন না। আমি বলছি হিসাব বুঝবো না। জামাতের ভোটটা ধরলেন কেমনে? মনে করেন কেমনে ধরলেন? মানে অনুমান ধরা, অনুমান যদি ধরেন আরেকজনে 20% ধরলে কি করবেন? আচ্ছা ঠিক আছে, এটা তারপর হোয়াট এ ডিসগাস্টিং ডিসকাশন। না না না, আপনি কি ইলেকশন হয়েছে, আপনি একটা কথা বলতে গেলে যদি ধরেন জামাত আগে 3 থেকে 4% পেয়েছিল, তাকে আমি 10% পর্যন্ত বলেছি, ধরেন 20% পাবে, লেট মি ফিনিশ। জামাত 20% পাবে, 20% পালে 60টা পাবে জামাত, পাবে
যে 3% পাবে সে 9টা পাবে, 9টা পাবে। যে 2% পাবে সে 6টা পাবে। তাহলে অনেকগুলা দলের মধ্যে ভাগ হয়ে গেল না? হ্যাঁ। তাহলে এই যে ভোটগুলা অনেক দলের মধ্যে যে একটা সিট সারা বাংলাদেশে পায় না, সে পিয়ারের সুযোগে 1% পেয়ে 3টা পাইলো, একটা না 3টা, 1% পাইলে 3টা পাইলো। এইভাবে করে আপনি সংসদে তাকে আনলেন, ভোটের বিচারে তো সে ইলেকশন করলে মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। আপনি তার দলের নাম দিয়ে সারা দেশের 1% নিয়ে আসলেন। আসার পরে সে ভাগ বটরায়, সে এইখানে এসে ভাগ বটরায় দেন দরবারে বসায়, যেটা নেপালে হয়েছে, যেটা শ্রীলঙ্কায় হচ্ছে, যে আমি সরকার গঠনে তোমার পক্ষে বা এই বিল পাস করায় আমি তোমার পক্ষে মত দিব, আমাকে এই সুবিধা দিতে হবে। সেটা বেচাকেনার হাট হয়। আপনি একটা দুর্বলতাকে ওভারকাম করতে চাইলে আর একটা পদ্ধতি আনলে আপনাকে এভিডেন্সফুলি দেখাইতে হবে যে দিস ইজ দ্য ওয়ে হাউ উই ক্যান ওভারকাম দিস। আপনি আমাদের দেশের আদলে একটু উদাহরণ পারলে দেখান। You don't have the example. না, আপনি আমাদের দেশে তো হয়ই নাই, আপনি আরেকটা দেশ টান দেখেন। আমাদের দেশের কথা বলা হচ্ছে, আমাদের দেশ, you don't understand my language. আমি বলছি আমাদের দলের এই দেশের এরকম আর্থসামাজিক অবস্থার সঙ্গে ম্যাচ করে এমন কোন দেশে পিআর সাকসেসফুলি রান করেছে কিনা দেখান আমাকে। পিআর কেন? আমার এই সিস্টেমও তো সাকসেসফুল না। এই সিস্টেম অনেক দেশে সাকসেসফুল হয়েছে। না, এই সিস্টেম আপনি তো আমার দেশ নিয়ে ভাববো, আপনি কথাটা বুঝেন না। আপনি উদাহরণ আনবেন না পৃথিবী থেকে বাইরে। না, আপনি যখন বলতেছেন আমার দেশে সাকসেসফুল করতে, না, আমার লাগে না। আমার দেশে শক্তিশালী সরকার ছিল, আমি সাকসেসফুল কোথায় হইলাম? আমি কিন্তু মাথা ব্যথার ওষুধ কি মাথা এই লোকরা তো বুঝাইতেই পারে না। আমাদের একটা যখন একটা গবেষণা কাজ হয় সেখানে 50টা রেফারেন্স আমি আনি, যে ওইখানে গবেষণা হয়েছে, ওইখানে এটা হয়েছে, ওইখানে হয়েছে। তুমি কি বলে? আমাদের তো প্রেসিডেন্ট দেখতেছি আমি তো পিআর এর পদ্ধতিতে আলোচনা হচ্ছে কেন হচ্ছে? আমি তো শুরুতে বলছি, যারা পিআর চায় তারা সিট পাবে না বলে চায়, আর যারা চায় না তারা সিঙ্গেল মেজরিটি চায়। কথাটা বুঝেন, বা অ্যাবসলিউট মেজরিটি। আমি তো বলেই নিছি সিস্টেমে তো এমনিতেই চলে আসছে। না, এটা তো বলেই নিছি, কিন্তু আমার আপনি ওই সুবিধাবাদী অবস্থা পাচ্ছেন না। আপনি পিআর এর পক্ষে লজিক দিচ্ছেন, আমি বিপক্ষে লজিক দেই। ফরগেট অ্যাবাউট দিস পলিটিক্যাল পার্টিজ। আপনি বলেন পিআর এর বিপক্ষে, আমি বললাম যে আমাদের দেশের আদলের পাশের দুইটা দেশ পিআর করে ফেল করেছে। আপনি আমাকে দেখেন আমাদের দেশের মতো এই দেশ পিআর করে সাকসেসফুল হয়েছে, বেনিফিটেড হয়েছে। ঠিক আছে, আমি ফেল করব তার কি গ্যারান্টি আছে? আপনি তো ওই এক্সাম্পলটা মানলাম, আপনি তো এটা বলতেছেন যে দেশ উন্নত দেশে তো 5 বার সরকার বদল হয়েছে। আমার তো উন্নত, হ্যাঁ, এই পিআর সিস্টেমেই কথাটা বোঝার চেষ্টা করেন। পিআর সিস্টেমেই সরকার বদল হয়, এই সরকার কথা না শুনলে আবার সরকার হবে। আমার কথা হলো যে পিআর সিস্টেম আইসা যদি কালকে দেখি 6 মাস পরে ফেল করতেছে, আর একটা সরকার হয়ে যাবে, তখনই হয়ে যাবে। আমরা দেখি সমস্যা কোথায়। আমরা তো 53 বছর দেখলাম এই সরকারগুলো দেখা, এই সরকার একক সুপ্রিম পাওয়ার দিয়ে প্রত্যেকটা সরকারই ডিফিটেড, এবং বাংলাদেশে যত বড় বড় ম্যাচাকার হয়েছে সব নির্বাচিত সরকারের অধীনে। সুতরাং আমার ট্রায়াল দিতে দোষ কি? কিন্তু আমার কথা সিম্পল, আমি একটা জায়গায় স্ট্যান্ড করতে চাই। দুই পক্ষের বুঝাইতে হবে, যারা পিআর চায় বা পিআর চায় না, যে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, দেশের জনগণের জন্য ক্ষতিকর কি না। যদি না হয় সরকার আনস্টেবল থাকছে, সরকার আনস্টেবল থাকবে না যদি আপনি স্বচ্ছ থাকেন। যে কথা উনি বলছেন, উনি তো বললেন যে কাগজে থাকুক, সরকার যদি স্বচ্ছ থাকে কিচ্ছু আসে যায় না। সরকার স্বচ্ছ থাকলে আপনার বিরোধী দল যারা আছে তারা দেন দরবারের জন্য সরকারকে নানা কেন দিবে? এটা স্বচ্ছতা, জনগণ আছে না এই দেশে, জনগণ তো আছে। জনগণ কি বলেন না বলেন, এখনকার জনগণ সেই জনগণ না। আপনি মনে করেন না অবৈধ দাবি দাওয়া নিয়ে আসবেন, এই যে আজকে চাকসু নির্বাচন হয়েছে, দেখছেন তো আপনি, এটা তো বিরাট চেঞ্জ, এটা তো কেউ কল্পনাও করে নাই। এবং এইটার ভিত্তিতে যে পরিবেশ তৈরি হয়েছে, জামাতের সাথে মিটিং এ বসছে বাংলাদেশের সমস্ত বড় বড় কর্পোরেট ব্যবসায়ীরা, বিকজ তারা মাঠ দেখছে। ওই যে সবসময় বলে যে এই রাজনীতির কি বলে, এই ছাত্র রাজনীতির ইম্প্যাক্ট ন্যাশনাল পর্যায়ে নাই, কিন্তু এবার বোঝা যাচ্ছে ন্যাশনাল পর্যায়ে পড়তে যাচ্ছে। তা নাহলে এই ব্যবসায়ীদের এই সময় জামাতের আমিরের সাথে বৈশা মিটিং করার কোনো কারণ নাই। কারণ উনি যেমন এই আবহাওয়ায় বড়, এই দেশের রাজনীতিটা বুঝতেছে, আমরা এই আবহাওয়ায় বড় হয়েছি, এই দেশের রাজনীতিটা বুঝে। আপনাকে শক্ত বিরোধী দল আনা প্রি কন্ডিশন একটা গণতান্ত্রিক দেশের জন্য। সেখানে আমরা জাতীয় পার্টি এখন হঠাৎ করে এত শক্তিশালী হয়ে গেল, এবং জাতীয় পার্টির পক্ষে অনেকেই কথা বলছি, আবার জাতীয় পার্টি ভালো সিট নিয়েও আসতে পারে, এবং জাতীয় পার্টির সামনে রুখে দাঁড়াইতে গিয়ে একজন এখন হাসপাতালে, যিনি একটা জুলাই চেতনার পক্ষের শক্তি,
নুরু। তা আপনি জাতীয় পার্টির জন্য যদি নুরু মাইর খায় তাহলে বোঝা যায় যে বিপ্লব বিরোধী শক্তিটা শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছে, তাহলে নুরুর মাইর খাওয়ার কথা না, ওই রাজনৈতিক প্রোগ্রামে এই রকম মাইর খাওয়ার কথা না। সুতরাং আপনাকে বুঝতে হবে দেশে যাচ্ছে কোথায়। বিপ্লবটাকে, বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন, সেটাকে লালন করবে যারা, এবারের সেই ভোটাররা, দেশের সমস্ত ভোটার। আমি অন্যান্য দলের কথা বলি না, কারণ দলের একটা আইডিওলজি থাকে, বাট দলবিহীন ভোটার যারা আছে তারা প্রি কন্ডিশন বিবেচনায় নিবে জুলাই চেতনার পক্ষে কারা। জুলাই জুলাই চেতনার পক্ষে উনি, সেটা তো আমি বললামই যে দুই দল স্বার্থ দেখে। আমি তো সিস্টেমের পক্ষে বিপক্ষে যাচ্ছি না, ওটা দুই দলের কথা বলছি। হ্যাঁ, আর ওই দুইটা দলের ওই পদ্ধতির ব্যাপারে বলছি, দুই দলের বলতে হবে রাষ্ট্রের ক্ষতি হয় কিনা, আমি ওই জায়গায়। আর জুলাই চেতনার কথা বলছেন, উনি জুলাই চেতনার পক্ষে, আপনি জুলাই চেতনার পক্ষে, আমি জুলাই চেতনার পক্ষে, আমরা ক্লেম করি না, না আমি বলি, কিন্তু ভোটাররা সিদ্ধান্ত নিবে। গভর্নমেন্ট রাষ্ট্রের জন্য দরকার, ভোটাররা চিন্তা করবে, ভোটাররা জাজমেন্টে নিবে মানুষের জন্য ক্ষতিকর কারা বিপ্লবের পক্ষে শক্তি, এটা ভোটাররা ডিসাইড করবে। আপনি আমি তিনজনই ক্লেম করি, বাট ভোটার উইল ডিসাইড। আমরা বিশ্ববিদ্যালয়ে সেটাই দেখছি যে ছাত্ররা ডিসাইড করছে বিপ্লবের পক্ষের শক্তি কারা। সুতরাং আমার সামনে যে যারা নির্বাচনে অংশ নিয়েছিল সবাই তো বিপ্লবের পক্ষে, সেই বিতর্কে আমি যাচ্ছি না, ভোটার ডিসাইড করবে। আমি তো বললামই আমরা তিনজনই দাবি করছি, ডিসাইড করবে ভোটার কে বিপ্লবের পক্ষে। কেন 71 সালের চেতনা আমরা 53 বছর লালন করছি, জুলাই চেতনা 53 মাস লালন করবেন না আপনি? তামাশা নয়। আমরা ইতিমধ্যে দেখতেছি যে যত গপ্প মারুক, কারা কারা জুলাই চেতনা ধারণ করে না, কারা করে, সেটা ভোটার ডিসাইড করবে। এবং নিশ্চিত থাকেন আপনি, আমি আবারও বলছি, সামনে কিন্তু এইটার উপরে হবে, ডিসাইড করবে। আপনি কে কত বড় দল কিচ্ছু আসে যায় না, এই ডিসাইড করবে শুধু একটা ফ্যাক্টর। যথাসময় নির্বাচন হচ্ছে না, সেটা তো আরেক প্রশ্ন। যথাসময় নির্বাচন হবে কি হবে না সেটা তো আমি নিয়ে যখন রাজনৈতিক দলগুলো হার্ড লাইনে যায়, হ্যাঁ সেটা আপনি অনিশ্চয়তা তৈরি হয় কি? আপনি যদি আমি বলি সব, উনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি, আমি ধরে নিলাম যারা বড় রাজনীতিবিদ, বড় দল, তাদের এখানেই তো মেধা প্রজ্ঞার ব্যর্থতা। বাদ দেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো ফাংশনই তো নাই, সে অলরেডি চিঠি দিয়ে দিছে নির্বাচন করবে। কিন্তু আপনারা যে বহিষা ঐক্যমত্যে আসতে পারতেছেন না, এই দায়টা কার? এই দায়টা আমাদের দেশের রাজনৈতিক শক্তির, অন্য কারো এই দায় নয়। সুতরাং আপনার ঐক্যমত্যে না আসতে পারলে নির্বাচন হবে না, কিংবা হবে যে পরিস্থিতি হোক, এটার দায় রাজনীতিবিদ। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত নির্বাচন প্রসঙ্গে এসেছে, আরেকটি ব্যাপার এসেছে। আমি জাস্ট এরকম টক শো হলে এটাকে এন্টারটেইন হিসেবে দেখি, মজা লাগে শুনতে, শুনি। আপনাকে কথা বলতে হইলে এক্সাম্পল, এভিডেন্স, রেফারেন্স লাগবে কিছুটা। আপনাকে কথা বলতে হইলে শুধুমাত্র এই ফ্লোতে শুধু বলে গেলাম আর ওয়াজ, ওই মাঠের ময়দানের ওয়াজকারীদের মতো ওয়াজ করে গেলাম, এন্টারটেইন করলাম, দ্যাট ইজ নট টক শো। আপনাকে এই যে ধরেন এই কথাটা শুধু এই যে ফ্লোটা তোলে যে ঐক্যমত একমত না হইতে পারলে এই ব্যর্থতা, একমত না হওয়ার ব্যর্থতা কোথায় আছে? একটা ঐক্যমত কমিশন হয়েছে, সেই কমিশনের শুরুর দিকে এই দলগুলো মেজরিটি বিষয়ে দ্বিমত ছিল, আলোচনা করতে করতে 84টা বিষয়ে একমত হয়েছে। বাংলাদেশে এই নজির অতীতে দেখেছেন? তারপর আপনি ব্যর্থ বলেন কিভাবে? যেই বিষয়ে একমত হয় নাই, একমত না হলে হবে না, কারণ আপনি এক মানুষ, এক দল, একরকম আদর্শ, একরকম কৌশল, আমি একরকম। গণতন্ত্র হচ্ছে একটা বৃহত্তর ধারণা, সেই ধারণার মধ্যে অনেকগুলা শাখা প্রকাশ শাখা থাকবে। গণতান্ত্রিক পদ্ধতিতেই আপনি এইটাকে এইভাবে রাখবো না উল্টায় রাখবো, প্রোগ্রামের সময় এটা নিচে রাখবো না উপরে রাখবো। আপনি মনে করতে পারেন এটা নিচে রাখলে সৌন্দর্য, আমি মনে করি উপরে রাখলে প্রোগ্রামটা করার সময় আমি খুলে দেখতে পারি রেফারেন্সটা। ভিন্ন মত, তা আপনি এইটাকে ভালো বলবেন না এইটাকে ভালো বলবেন, এই ভিন্ন মত যেখানে থাকবে সেটুকু আপনি আস্থায় নেন, জনগণের কাছে দেন যে হ্যাঁ আমরা পিআর চেয়েছিলাম, ওনরা পিআরে রাজি হয় নাই, তোমরা যদি মনে করো যে হ্যাঁ পিআর দেশের জন্য ভালো, আমাদের ভোট দাও, আমরা ক্ষমতা আসলে পিআর পদ্ধতি চালু করব। এই যে আমরা চেয়েছিলাম এইখানে এই সংস্কার, এটা ওরা এটা চায় না। তোমরা যদি মনে করো যে আমাদের চাওয়া সঠিক,
আমাদের দাও। আবার যারা পিআর চায় না তারা বলবে পিআর এই ক্ষতি করে এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পিআরের সাকসেস রেট নাই, আমরা এমনি সমস্যা সংকটে নানান রকমের ইরাপশনে এবং বাইরের ইনফ্লুয়েন্সে আমাদের দেশ অনেক সময় নানান রকমের ওয়েব তৈরি হয়, আমাদের এখানে পিআর দিয়ে বেচাকেনার হাট হবে, ডেটোরিয়েট করবে। আরও নেপাল একটা খারাপ উদাহরণ তৈরি করেছে, শ্রীলঙ্কা নাই। তোমরা আমাদের উপর আস্থা রাখলে আমাদের ভোট দাও, আমরা পিআর টিআর দিব না। আস্থা রাখলে দিবে। আপনি জনগণের কাছে যাবেন, যেখানে যেখানে একমত হবে সেটা অবশ্যই সেটুকু আপনি কাউন্ট করবেন, কিন্তু দ্বিমত হইলে আপনি ব্যর্থ বলে দিবেন তাদেরকে। তাহলে যে 84টা একমত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কবে পেরেছেন এইরকম একমত হতে? খালি ব্যর্থতার গান শুনে অন্যদের উপর দোষ চাপাবেন। এই সরকার অনেক ক্ষেত্রে সফল, এই কমিশন সফল, এই রাজনৈতিক দলগুলো সফল। দিনের পর দিন ধৈর্য নিয়ে এই যে রাজনৈতিক দলগুলো, এই কমিশন এতদিন ধরে আলোচনার পরিবেশটা তৈরি রেখেছে, বাংলাদেশের ইতিহাসে এরকম পাবেন আপনি? গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হলো প্রত্যেকের রাজনৈতিক এজেন্ডা আছে, প্রত্যেকের কৌশল আছে, ভিন্ন মত থাকবে, ভিন্ন কৌশল থাকবে, কিন্তু ফ্যাসিবাদকে জায়গা দিব না সেই ব্যাপারে তো সবাই একমত। গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত, কিন্তু কিছু কিছু বিধি ব্যবস্থা নিয়ে ভিন্ন মত আছে, সেটা থাকবে। আপনাকে এই রকম রেফারেন্স, আপনার এরকম এক্সাম্পল, বাইরের সঙ্গে আলোচনা, আপনার দেশের পপুলেশন কেমন, আপনার জিওগ্রাফিক্যাল কন্ডিশন কি, আপনার জিও পলিটিক্স কি, আপনার ইকোনমিক্যাল স্ট্রেংথ কি, আপনার দেশের মানুষের মেন্টালিটি কি, তাদের ডেমোক্রেটিক ভ্যালুস ধারণ করা কতটুকু, আপনার শিক্ষার ব্যবস্থা কি, সব না আপনি নিয়ে তারপর আপনি বিবেচনায় নিয়ে করবেন। আপনি গায়ের জন্য শুধু বলে দিলেন এইটা এই জন্য করতে হবে, ওইটা এই জন্য করতে হবে, আর সব দল খারাপ, সবাই খারাপ। বিষয়টা হচ্ছে আপনি যে কথা করতে হবে, হ্যাঁ শেষ, আপনি এত সময় একটু সময় দিতে হবে। আপনি যখন বললেন, আপনি যেমন ধরেন বললেন যে স্বৈরাচার সরকার, আপনি যে মনে করেন আজকে রাষ্ট্রপতিকে আমরা লালন করতেছি কি হিসাবে? আপনি যদি অভ্যুত্থানটাকে ধরেন, অভ্যুত্থানটাকে ধইরা আপনি যে একটা প্রশ্ন চলে গেল প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিকে আপনারা রেখে দিলেন সাংবিধানিক সংকট হবে বইলা, তাহলে আপনি কাকে লালন করলেন? কাকে লালন করলেন? আর পিআর পদ্ধতি ভালো না মন্দ আপনি জনগণের কাছে জিজ্ঞেস করতে যাবেন কি? জনগণ তো মার্কারে ভোট দিবে, দলকে ভোট দিবে। আপনি এখন কিভাবে যাবেন? মাঠে যাবেন যে তোমরা পিআর পদ্ধতি চাও কি চাও না? তাহলে গণভোটে যান। আপনি কিভাবে যাত্রা করতেছেন? কিভাবে রাজনৈতিক দলগুলোকে এজেন্ডা নিয়ে যাবে? কিভাবে যাবে? এজেন্ডা নিয়ে এখন যাবে? কেমনে যাবে? না, সংসদ নির্বাচনের সময়। সংসদ নির্বাচনের সময় কি আপনি সংসদ নির্বাচন কিসে? তার আগে সিদ্ধান্ত নিতে হবে আগে। এটা আপনি গিয়ে সিদ্ধান্ত নেবেন। ইস্তেহারের মধ্যে থাকবে তাদের যে আমরা পিআর গেলে বাস্তবায়ন করব, পিআর গেলে বাস্তবায়ন করব। তা সেটা যদি মানে করেন, আরে পিআর তো আপনি আমি বুঝি না, মানুষকে বুঝাতে টাইম লাগবে। আমি তো আপনার সাথে একমত। আপনি কি ফেব্রুয়ারিতে পিআর আপনি বলতেছেন যে নির্বাচনে পাস করার পর পরবর্তী নির্বাচনের জন্য, তো সেটা যদি ফেব্রুয়ারি মাসে আচ্ছা সম্ভব নয় বলা হচ্ছে। আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব এই দেশে? সম্ভব। আমি তো সম্ভব মানুষকে বুঝাইতে হবে, এই বুঝানো ভাই আমি তো সম্ভব অসম্ভবে যাচ্ছি না, আমি যাচ্ছি তাদের দাবি যারা নামছে মাঠে তাদেরকে বুঝাইতে হবে। আপনি আমারে বুঝাইলে তো কাজ হবে না। তারা যে মাঠে নামছে জনগণকে বুঝাক তারা, এবং এই নির্বাচনের রায় দিয়ে তাদের সুযোগ দেয়। আপনি তো এই নির্বাচন যদি যেটা ওইভাবে হয়ে যায়, এটা তো জনগণের কোনো সাবজেক্ট নাই। এই নির্বাচনের পর আপনারা গিয়ে করবেন, তাই যে আমরা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আলাপ করতেছি, সেই আলাপ কেন? আপনি বলতেছেন ফেব্রুয়ারিতে পিআর সম্ভব না এত অল্প সময়। আমি বলি নাই সম্ভব, আপনার দেখছি থেকে আমি তো বলি নাই। আরে বলেন না। হ্যাঁ সম্ভব, সম্ভব, কারণ দলকে ভোট দিবেন, ভোট দিবেন দলকে। সম্ভব না কেন? জনগণই বুঝে নাই যেহেতু। কেন? জনগণ জানবে দলকে ভোট দিবে। জনগণ তো সিম্পলি তার দলকে ভোট দিবে, না বোঝার কি আছে? উনি বলবে যে হ্যাঁ আমার দলকে ভোট দাও, আর কমিটি সিদ্ধান্ত নিবে, দল সিদ্ধান্ত নিবে কারা কারা এমপি হবে। সিম্পল, আর না বোঝার কিছু নাই। আপনি যদি আজকে বলেন যে আপনি জনগণ তার এমপির কাছে যেতে পারবে না, দরকার নাই তো এমপির। এমপির ফাংশন তো এটা না, এমপির ফাংশন তো ওইটা না। এমপির ফাংশন স্পিকার বানাবে, বাজেট দিবে, আইন প্রণয়ন করবে। নো, এমপির ফাংশন না। আপনি সংবিধান দেখেন। আপনার ওই এমপির ফাংশন বুঝাইতে জনগণকে কয়েক বছর আপনার ভাই জনগণকে আপনি 53 বছরের ভুল বুঝাইছেন। আপনি এমপি হয়ে মাঠে চলে যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আর এমপি মিলে মব বানান। এই তিনজনে মিলে যা করে সেইটা হলো আপনার রাজ্য। জেপিআর এত বড় পণ্ডিত হয়ে আপনি নিজেই এখনো স্বচ্ছ ধারণা নাই। কেন? আমার নাই, ওনার নাই। এই আমার কথা বাদ দেন, আমার কথা বাদ দেন। আমি লেম্যান,
রাজনীতিবিদরা যদি বলে তার পিয়ার সম্পর্কে ধারণা, তার রাজনীতি করার অধিকার নাই। রাজনীতি পিয়ার বাস্তবায়ন হবে কিনা অন্য কথা। যে রাজনৈতিক দলের নেতা বলবে যে আমি পিয়ার বুঝি না, তার রাজনীতি করার অধিকার নাই। এখন আমি অনেয়ারে আমি বিব্রত করতে চাই না, কথাটা- আপনি দুইটা কথাটা দেশের বুঝেন না পিয়ার কেন? সিস্টেম জিজ্ঞেস করি, আপনি আমাকে বুঝাতে পারবেন না। দরকার নাই, আপনি আমি শিওর করে বললাম পারবো। আমার কথা সেটা না, আপনি আমার যত কথা বড় পণ্ডিত হন, আমি বললাম পারবো না, আমি বুঝি না, ঠিক আমিও আছে, পারবো না। আমি তাহলে বুঝলাম আপনি না। জনগণ থেকে আশা করেন আমি কেন? জনগণের বোঝার ব্যাপার আপনি নাই তো। মানুষকে বোঝার টাইম দিতে আপনি হবে। কেন বলতেছেন আপনি জনগণের পদ্ধতি বোঝার change ব্যাপার করে নাই? ফেলবেন। পিয়ার সিস্টেম জনগণের বোঝার ব্যাপার নাই। তারা দলকে ভোট দিবে, নৌকায়, ধানের শীষে, দাঁড়িপাল্লায়, ওই তারপর লাঙ্গল, এগুলিতে ভোট দিবে। যদি তাই হয়, না, জনগণ এই মার্কায় জনগণ তাই করে সব সময়, তাই কম আর বেশি। জনগণ মানুষ দেখে। আমি বললাম বারবার মার্কারে ভোট দেয়, নো মার্কা ভোট দেয়। মার্কা দেখে তাইলে শেখ হাসিনা যখন নির্বাচন করলো, শেখ হাসিনা যখন 2014 নির্বাচন করলো, আর জনপ্রিয়তা আপনি এত ছিল বিএনপি তার আগের টার্মে গেলে তো জনপ্রিয়তা ভোটটাই তো পাইতো, যায় নাই কেন? কেন দেন নাই? সবসময় মার্কা। 73 সালে যখন বঙ্গবন্ধু নির্বাচন করছে 293 সিট কি পাইছে তারা। বলতেছেন আপনি? এই হাসিনার অধীনে বিএনপি যায় নাই কেন? তারপরে আসেন 79 সালে যখন জিয়া রহমান নির্বাচন করছেন 267টা সিট পাইছেন তারা। তাহলে তার 293 সিট কই গেল? কথার কথা বলছি। কি রিলেভেন্ট কথাবার্তা? আপনি মার্কারে ভোট দেয় সব সময়, মার্কা যদি মার্কারে ভোট দেয় আর ক্ষমতায় থাকলে, আর সুইং ভোটার যারা, তারা ওইখানে দলের ম্যানিফেস্টো দেখে, দলের আচরণ দেখে, স্থানীয় ক্যান্ডিডেট, ঠিক আছে তো, ঠিক আছে তো, তার দ্বারা উপকার, সেই ম্যানিফেস্টো তো আপনার বাদ দ্বারা উপকার হয়। না ম্যানিফেস্টো তো বাদ নাই, বাংলাদেশের নির্বাচন, আরে ভাই ম্যানিফেস্টো তো থাকবেই, ছিল না, মাসছে দল দিবে দলকে। শুনেন, ইলেকশন না করে না, দল ভোট দিবে দলকে, আর সুইং ভোট যেটা সে দুই পক্ষের ম্যানিফেস্টো দেখবে। দল ম্যানিফেস্টো দেখে না দলের ভোটাররা, দলের ভোটাররা কোনো ম্যানিফেস্টো দেখে না। দলের ভোটাররা তো দলকে দিবে, আর সুইং ভোটার যারা তারা ম্যানিফেস্টো দেখবে, দেখা মার্কারে ভোট দিবে, দেখা মার্কারে ভোট দিবে, ব্যক্তি না। দেখা ব্যক্তিরে দেখে, ব্যক্তি কেমন। আমি বলছি পিয়ার সিস্টেম হইলে ম্যানিফেস্টো দেখে মার্কারে ভোট দিবে। ভালো ইমেজের ক্যান্ডিডেট খোঁজা হয় কেন ব্যক্তিকে না দেখলে? আপনি কথাটা, আপনি তো পিয়ার নিয়ে কথা হচ্ছে, কোনো লজিকই মিলে না। আপনি যখন পিয়ার দিবেন তখন ম্যানিফেস্টো দেখে মার্কারে ভোট দিবেন। তাহলে সৎ ব্যক্তি বা কোনো বিষয় না, নো, সৎ ব্যক্তি তো পার্টি দিবে, আপনি সিলেক্ট করবেন। এমনিও তো পার্টি সিলেক্ট করে, প্রার্থীকে পার্টি সিলেক্ট। এবং বরাবর আমরা দেখে আসছি, যদি প্রার্থী 5 জনের মধ্যে নিয়ে দিয়ে ফাইনালি দেখছি সবচেয়ে খারাপটারই দিয়েছে এমপি বানাইয়া, যে টাকা দিতে পারছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।